দিল্লির আদালতে কি এবার শুরু হতে যাচ্ছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি সত্যি দিল্লি সফরে যাচ্ছেন? একদিকে ভারত যখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে নানা আইনি জটিলতা দেখাচ্ছে এবং সময়ক্ষেপণ করছে, ঠিক তখনই অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে কি এক নতুন কূটনৈতিক খেলা শুরু হয়েছে? ভারত এবং বাংলাদেশের পর্দার আড়ালে আসলে কি এমন সমীকরণ চলছে যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যাচ্ছে? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে একাধিকবার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, কিন্তু এর জবাবে ভারত যে অবস্থান নিয়েছে তা আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপটে একটি বড় কৌশলগত চাল হিসেবে দেখা হচ্ছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই ধরনের আবেদনের বিষয়টি ভারতের বিচার ব্যবস্থার সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ বাংলাদেশের আদালতের রায়ের ওপর ভিত্তি করে সরাসরি নির্বাহী আদেশে প্রত্যাবর্তন না করে দিল্লির হাইকোর্টের মাধ্যমে পুরো বিষয়টি সমাধান করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনে বিষয়টি অত্যন্ত আইনি ও যৌক্তিক মনে হলেও এর পেছনে একটি কৌশলগত সময়ক্ষেপণের ছক লুকিয়ে রয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। ভারতের সংবিধান ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিককে রাজনৈতিক আশ্রয় দেওয়া বা তা বাতিল করার পুরো এখতিয়ার দেশের নির্বাহী বিভাগ তথা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত। যেমন 1959 সালে তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে নানা আইনি বিতর্ক উঠলেও আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করেনি। ভারত সরকার ভালো করেই জানে যে রাজনৈতিক আশ্রয়ে থাকা কোনো ব্যক্তিকে আদালত চাইলেই সহজে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিতে পারে না। ফলে বিষয়টিকে আদালতের ওপর ঠেলে দিয়ে ভারত মূলত কূটনৈতিক সময় কাটানোর চেষ্টা করছে, যাতে শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে হস্তান্তরের চাপ থেকে মুক্ত রাখা যায়। ভারত আইনি প্রক্রিয়ার দোহাই দিলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বন্দি প্রত্যাবর্তন চুক্তি ঢাকার হাতকে বেশ শক্তিশালী করে তুলেছে। এই চুক্তির সাধারণ নিয়মে বলা আছে যে রাজনৈতিক কারণে কারো বিরুদ্ধে মামলা হলে তাকে ফেরত দেওয়া বাধ্যতামূলক নয়। তবে এই চুক্তিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যতিক্রমী ধারা রয়েছে যা পুরো সমীকরণকে বদলে দেয়। চুক্তির স্পষ্ট উল্লেখ অনুযায়ী কোনো ব্যক্তি যদি রাজনৈতিক আন্দোলনের আড়ালেও হত্যা, খুন ও মারাত্মক শারীরিক ক্ষতির মতো কোনো গুরুতর অপরাধের সাথে যুক্ত থাকেন, তবে তাকে আর রাজনৈতিক অপরাধী হিসাবে গণ্য করা যাবে না। তখন তাকে একজন সাধারণ ফৌজদারি অধিকারী হিসাবে বিবেচনা করে হস্তান্তরের নিয়ম প্রযোজ্য হয়। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় ঘটা মানবতাবিরোধী অপরাধ ও বহু হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট মামলা রয়েছে, তাই বাংলাদেশ সরকার এই আইনি ধারাটিকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ভারত সরকারও এই আইনি ফাঁকটির গুরুত্ব বুঝতে পেরে ঢাকার সাথে একটি ভারসাম্যপূর্ণ মধ্য অবস্থায় আসতে চাইছে। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার শীর্ষে বিএনপির অবস্থান এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কূটনৈতিক পদক্ষেপগুলো দিল্লির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নতুন সরকার যখন চীন, মালয়েশিয়া সহ অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর সাথে সম্পর্ক জোরদার করছে, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নীরব থাকেনি। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। তবে সেই আমন্ত্রণের জবাবে ঢাকা যে অবস্থান নিয়েছে তা দিল্লির কূটনৈতিক মহলকে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে। বাংলাদেশ তিনটি স্পষ্ট ও অনমনীয় শর্ত সামনে এনেছে। 1 নম্বর, বিচারিক প্রক্রিয়ার স্বার্থে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। 2 নম্বর, ভারতে অবস্থানরত অন্যান্য দণ্ডপ্রাপ্ত ও পলাতক রাজনৈতিক ব্যক্তিদের দ্রুত ফেরত পাঠাতে হবে। 3 নম্বর, পিলখানা বিডিআর হত্যাকাণ্ড সহ গুরুত্বপূর্ণ বিচারাধীন মামলার আসামিদের আইনি কাঠামোর আওতায় আনার জন্য হস্তান্তর করতে হবে। বছরের পর বছর ধরে ভারত যেভাবে ঢাকার ওপর একতরফা প্রভাব বজায় রাখতে অভ্যস্ত
লক্ষ্যবস্তু ছিল, সেখানে বাংলাদেশের এই চোখের দিকে তাকিয়ে শর্ত দেওয়ার নীতি দিল্লির কৌশলগত হিসেব নিকেশ পুরোপুরি উল্টে দিয়েছে। বাংলাদেশের এই সমমর্যাদার ও অনমনীয় কূটনৈতিক বার্তা দিল্লির নীতি নির্ধারকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল শিবলাহ সহ বহু প্রভাবশালী কূটনৈতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে খোলামেলা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ঢাকার এই পদক্ষেপকে কূটনৈতিক জেদ এবং খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর বিশ্লেষণে উঠে এসেছে যে দিল্লি এখন ঢাকা যাতে এই চরম অবস্থান থেকে কিছুটা সরে আসে তার জন্য ব্যাক চ্যানেল আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারত চাইছে একদিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে নিজেদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রতার বার্তা অক্ষুণ্ণ রাখতে, অন্যদিকে বাংলাদেশের বর্তমান সরকারের সাথেও কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে। কিন্তু ঢাকার শক্ত মনোভাবের কারণে ভারতের এই দ্বিমুখী নীতি বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে। দক্ষিণ এশিয়ার চলমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের এই কূটনৈতিক মনস্তাত্ত্বিক লড়াই দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে যাচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা, ট্রানজিট সুবিধা, তিস্তা পানি বন্টন এবং ভৌগোলিক অবস্থানের কারণে ভারত বাংলাদেশকে পুরোপুরি উপেক্ষা করতে পারে না। অন্যদিকে বাংলাদেশও নিজস্ব সার্বভৌমত্ব এবং জনগণের ন্যায় বিচারের ভিত্তিকে শক্তিশালী রেখে আন্তর্জাতিক দরবারে নিজেদের অবস্থান তুলে ধরছে। আগামী দিনে ভারত কি নিজেদের আঞ্চলিক স্বার্থ রক্ষায় ঢাকার শর্ত মেনে নিতে বাধ্য হবে, নাকি আইনি জটিলতার অজুহাতে বিষয়টিকে বছরের পর বছর ঝুলিয়ে রাখবে, তা দেখতে পুরো বিশ্ব রাজনীতি মুখিয়ে আছে। এই কূটনৈতিক দাবার খেলায় শেষ চালটি কে দেয় সেটি এখন দেখার বিষয়। শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যু, ভারতের ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ এবং বাংলাদেশের দেওয়া 3টি কড়া শর্ত সব মিলিয়ে ঢাকা ও দিল্লির সম্পর্ক এক ঐতিহাসিক ও চূড়ান্ত পরীক্ষা ক্ষেত্রে এসে পৌঁছেছে। একতরফা কূটনীতির দিন পেরিয়ে বাংলাদেশ যেভাবে নিজস্ব শর্তে কথা বলছে তা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রিয় দর্শক, ভারত ও বাংলাদেশের মধ্যকার এই মনস্তাত্ত্বিক কূটনৈতিক টানাপোড়েনকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের এই অনমনীয় শর্ত দেওয়াকে কি আপনারা সঠিক আইনি ও কূটনৈতিক পদক্ষেপ বলে মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমনই সব রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।